দিশা, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবাইকে অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা ইতিমধ্যে আমার মনে হয় সিলেবাস পেয়ে গেছো। তোমাদের প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রস্তুতিমূলক পরীক্ষা আছে, বুঝতে পেরেছ? এখন আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রথম অধ্যায় আলোচনা হয়েছে, তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় আরেকজন টিচার পড়াবে, আর চতুর্থ অধ্যায় আরেকজন টিচার পড়াচ্ছে। হ্যাঁ, তাহলে আমি আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা দয়া করে বই খোলো। তৃতীয় অধ্যায় বিষয় হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন। তৃতীয় অধ্যায় বই খোলো। বাংলাদেশের সাংস্কৃতিক বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। এখানে আমরা কি কি শিখবো সেটা আগে খাতায় লিখে ফেলো। আজকে আমরা শিখবো। এই দেখো এই সংস্কৃতি বলতে কি বুঝো? সংস্কৃতি বলতে কি বুঝো এটা ব্যাখ্যা করতে পারবে। বুঝতে পেরেছ? ব্যাখ্যা করতে পারবে। তারপরে 2 নম্বর আমরা শিখব সংস্কৃতি কত প্রকার। সংস্কৃতি কত প্রকার ও কি কি? উদাহরণ দাও। হ্যাঁ, উদাহরণ দাও। এটা পারবে। বুঝতে পেরেছ? আমি আজকে এই তৃতীয় অধ্যায়ে পার্ট 1 নিয়ে আলোচনা করব। কিন্তু পার্ট 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে পার্ট 1 এর আগে আছে কি জানো? ভূমিকা। ভূমিকার মধ্যে আমরা সেখানে এগুলোর পরীক্ষা আসে, তোমাদের শিখতে হবে। ভূমিকাটা দেখো পৃষ্ঠা 34 পৃষ্ঠা। তাহলে সংস্কৃতি বলতে কি বুঝো? ভূমিকাতে আছে। আমি বলি, তোমরা একটু দাগ দাও, পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখো, এটা পড়ে ফেলবা। পরীক্ষা আসে সংস্কৃতি বলতে কি বুঝো? সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বুঝে থাকি। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। দাগ দাও, এতটুকু দাগ। আবার বলছি, সংস্কৃতি কাকে বলে? পরীক্ষা আসবে, দাগ দাও। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবন যাপনের ধারাকে বুঝে থাকি। পেয়েছ? ভূমিকাতে প্রথমে আছে। হ্যাঁ, প্রথমে আছে। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। এই এতটুকু হলে হবে। আরেকটু লেখো, আরেকটু দাগ দাও। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। এই এতটুকু বললে হবে, প্রথম থেকে এতটুকু। এখন আসো, সংস্কৃতি কত প্রকার? সংস্কৃতি 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কি কি বলি? বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। এটাও তোমার 34 পৃষ্ঠাে আছে ভূমিকাতে। নিচে দেখো, সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। আমার মনে হয় পেয়েছ ভূমিকাতে পার্ট 1 এর যে আগে সেখানে আছে। আর এখন আসো, বস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও যদি বলে, তাহলে বলবা ঘর বাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন হাতিয়ার, এইসব হচ্ছে বস্তুগত সংস্কৃতি। যেমন এই যে ঘর বাড়ি নির্মাণ করা, হ্যাঁ, তারপর আসবাবপত্র তৈরি করা, তৈজসপত্র। তৈজসপত্র মানে রান্নাঘরে যে জিনিসপত্র থাকে, তৈজসপত্র, হ্যাঁ, এইগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতির উদাহরণ। আর অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কি? অবস্তুগত সংস্কৃতি হচ্ছে ব্যক্তির দক্ষতা, জ্ঞান,
চিন্তা ভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলা। তাহলে অবস্তুগত সংস্কৃতি অর্জন করতে গেলে, সুন্দর করতে গেলে, অবস্তুগত সংস্কৃতির উন্নতি করতে গেলে প্রয়োজন কি জানো? শিক্ষা, ভালো লেখাপড়া। তাহলে তোমার চিন্তা, দক্ষতা এগুলি সুন্দর হবে, বাড়বে, জ্ঞান বাড়বে, আচার ব্যবহার সুন্দর হবে। কি বলো না? তাহলে অবস্তুগত সংস্কৃতির জন্য প্রয়োজন কি? শিক্ষা, প্রশিক্ষণ। শিক্ষা, প্রশিক্ষণ। আমি আবারও বলি, সংস্কৃতি দুই প্রকার: বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতির উদাহরণ কি? চেয়ার, টেবিল, আসবাবপত্র, বাড়িঘর নির্মাণ ইত্যাদি, ত্রৈজসপত্র ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কি? জ্ঞান, দক্ষতা, চিন্তা ভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, এগুলি। আসো, এখন আসো পার্ট 1, 35 পৃষ্ঠায় আসো, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের ধারণা। এখান থেকে আমরা শিখব সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বুঝো। দেখো, সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে? তাহলে 4 নম্বর শিখবো কি জানো? উন্নয়ন বলতে কি বুঝো? উন্নয়ন বলতে কি বুঝো? এখন আসো, সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে? পরীক্ষা আসবে, খুব ইম্পর্টেন্ট। কতটুকু লিখবা তোমরা, বাকিটা শিখে নিবা। আমি যতটুকু লিখতে হবে, শিখতে হবে, ততটুকু আমি বলছি। 35 পৃষ্ঠায় এখান থেকে দাগ দাও, পরিবেশ পরিস্থিতি। পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতির পরিবর্তন ঘটছে। আমাদের সংস্কৃতি, পৃথিবীর যে কোনো সমাজের মানুষের সংস্কৃতি না, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে? পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতির পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তনই হচ্ছে উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একেই সাংস্কৃতিক পরিবর্তন বলে। এই এতটুকু থাকবে। 35 পৃষ্ঠা আছে। আমি আবার বলি, এই যে তোমার পার্ট 1 আছে না, মাঝামাঝি জায়গা থেকে দেখো, পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতির পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত ও ইতিবাচক পরিবর্তনই হচ্ছে উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়, হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একেই বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। বুঝতে পেরেছ? সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে? পরীক্ষা আসে, এটা দাগ দিয়ে রাখো, এটা শিখে ফেলবা। আর 2 নম্বর, এখন আমি বলবো উন্নয়ন বলতে কি বুঝো। উন্নয়ন বলতে কি বুঝো? আমি দাগ দিচ্ছি 35 পৃষ্ঠায়, বলছি সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। এক সময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো। এক সময় না, উন্নয়ন বলতে আমরা অর্থনৈতিক উন্নয়নকে বুঝতাম, কিন্তু এখন আমরা উন্নয়ন বলতে কি বুঝি জানো? সমাজ বিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়নকে বোঝায়, নির্দেশ করে। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। আবার বলছি, মানুষের জীবনযাত্রার উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। এখন মানুষের জীবনযাত্রা মানে কি? যেমন শিক্ষার মানের উন্নয়ন, খাদ্যের মানের উন্নয়ন, বাসস্থানের উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন না, আমাদের জীবনযাপন করতে যা কিছু প্রয়োজন, রাস্তাঘাটের উন্নয়ন, সবকিছু মিলে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন। এই মানুষের জীবনযাত্রার মানের যখন উন্নয়ন হবে, তখন আমরা বলবো কি এটা প্রকৃত উন্নয়ন। এই এতটুকু দেখো প্রিয় শিক্ষার্থী। আমি আরেকটু পড়ি, দেখো। তারপরে পার্ট 2 দেখো, পার্ট 2। এখন আমি আলোচনা করব পার্ট 2। পার্ট 1 থেকে আমরা কি শিখলাম? আমি আবার বলে ফেলি, পার্ট 1 থেকে কি শিখলাম?
সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে আর উন্নয়ন বলতে কি বোঝায় এই পার্ট 1 থেকে। এখন পার্ট 2 থেকে কি শিখবো? পার্ট 2 থেকে শিখবো 5 নম্বর হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য কি কি? সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে আসো বৈশিষ্ট্য কি? সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। কয়টি? 5টি। আমি আবার বলি, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য কয়টি? 5টি। হ্যাঁ, 1 নম্বর বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এখানে অনেক লেখা আছে, আমি ছোট করে দিচ্ছি, এটা একটু পেন্সিল দিয়ে দাগ দাও। উন্নয়নের লক্ষ্য হলো সমাজে সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো ও বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি মানব কল্যাণে কাজে লাগানো। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নকে সমার্থক মনে হয়। এই সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের একটি বৈশিষ্ট্য। প্রথমে 2 লাইন শিখে ফেললে হবে। আমি আবার বলি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উন্নয়নের লক্ষ্য কি, মানে যে কোনো দেশে যে কোনো সমাজে উন্নয়ন বললে আমরা কি লক্ষ্য স্থির করব? সকলের জীবন মানের উন্নতি যাতে হয়, উন্নতি সাধন করে, শোষণ এবং বৈষম্যের মাত্রাটা কমানো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো বাংলাদেশে কিন্তু বৈষম্য এবং শোষণ এখনো আছে। বৈষম্যটা কম, যে কোনো পেশার মানুষ একটা ভালো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাহলে আমাদের দেশে যদি আমরা বৈষম্য আরো কমাতে পারি, আমরা জেনে খুশি হব আমরা কিন্তু এখন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি। এখন আমাদের টার্গেট কি? উন্নয়নশীল দেশ থেকে এই বৈষম্য যাত্রার মানের উন্নয়ন ঘটানোর মাধ্যমে উন্নত দেশে পরিণত হবে। পৃথিবীতে 3 ক্যাটাগরির দেশ আছে প্রিয় শিক্ষার্থীরা। দেশ 4 ক্যাটাগরি: অনুন্নত দেশ, স্বল্প উন্নত দেশ, উন্নয়নশীল দেশ। আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশে আমরা আপগ্রেড হয়েছি। এখন আমাদের লক্ষ্য কি? উন্নত দেশে পরিণত হওয়া। তাহলে উন্নত দেশে পরিণত হতে গেলে আমাদের সামাজিক পরিবর্তন ঘটাতে হবে। প্রথম পরিবর্তন কি? জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো। এখন জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানোর সাথে সাথে শোষণ এবং বৈষম্য মাত্রা কমানো, অবসান করা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানো। জ্ঞান বিজ্ঞানকে এখনো মানব কল্যাণে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি না। প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি, এটার পরিধি আরো বাড়াতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? বস্তুগত সংস্কৃতি। আমরা ইতিমধ্যে শিখেছি সংস্কৃতি 2 প্রকার: বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। এখন না প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর বৈশিষ্ট্য বলছে বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হয় না। অথচ দেখো, অবস্তুগত সংস্কৃতি কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবস্তুগত সংস্কৃতি কি? মানুষের জ্ঞান বিজ্ঞান, চিন্তা চেতনা, প্রযুক্তি, শিক্ষা, প্রশিক্ষণ, বুঝতে পেরেছো? আচার ব্যবহার, সুসভ্য জাতিতে পরিণত হওয়া, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এগুলির উন্নয়ন ঘটলে বস্তুগত সংস্কৃতির উন্নয়ন অবশ্যই হবে। অবস্তুগত সংস্কৃতি কি? ঘর বাড়ি নির্মাণ করা, রাস্তাঘাট তৈরি করা, চেয়ার টেবিল, আসবাবপত্র, তৈজসপত্র, এগুলি। তাহলে এখানে কি বলতেছে? বলতেছে যে বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত গতিতে পরিবর্তন হয় না। কি বুঝতে পেরেছো কিনা? মাথায় কি ঢুকছে? 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য কি বলবা? বলবা যে বস্তুগত সংস্কৃতি যত পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি
তত দ্রুত পরিবর্তন হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তন Mawa. ইয়া, All is model. যা সমাজে উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সংস্কৃতির পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। এটা একটা বৈশিষ্ট্য, অর্থাৎ সমাজের মধ্যে না এগুলো কোথা থেকে আনছো? বিল্ডিং, অট্টালিকা, ঘরবাড়ি, এগুলি যত দ্রুত উন্নতি হচ্ছে, কিন্তু মানুষকে সুশিক্ষিত করা, মানুষের আচার ব্যবহার সুন্দর হওয়া, হ্যাঁ হ্যাঁ, মানুষের চিন্তা All is model. Mawa. সম্ভব হয় না। এই কারণে, কারণ মানুষকে না বাল্যকাল থেকে, শিশুকাল থেকে প্রকৃত শিক্ষায়, সুন্দর শিক্ষায় শিক্ষিত করতে হয়। Saroi. তাহলে অবস্থাগত সংস্কৃতির উন্নয়ন কাঙ্ক্ষিতভাবে হয়। 3 নম্বর খেয়াল করো, 36 পৃষ্ঠা করো। 36 3 নম্বর বৈশিষ্ট্য কি আমি পড়ছি, দাগ দাও। যতটুকু তোমাকে শিখতে বলছি। উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়, এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। এখন মৌলিক চাহিদা কি? মৌলিক চাহিদা হচ্ছে মানুষের যে কোনো সমাজের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, হ্যাঁ, এগুলো হচ্ছে মৌলিক চাহিদা। এগুলি যে সমাজে এগুলির উন্নয়ন থেকে উন্নতির দিকে যায়। বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী? সামাজিক পরিবর্তনের তৃতীয় বৈশিষ্ট্য কি আমি আবার বলছি, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়, এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। এখন মৌলিক চাহিদা কি? মৌলিক চাহিদা হচ্ছে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। যে সমাজ এই 5টা মৌলিক চাহিদা অধিকাংশ মানুষ, সমাজের প্রতিটি মানুষ মানে সেবাটা পাবে, তখন ওই সমাজকে আমরা বলবো উন্নত সমাজ। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলো সমাজের অগ্রগতি ঘটে, মৌলিক চাহিদা পূরণ হলে উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসাবে গণ্য করা হয়। আশা করি পারবে। এখন আসো সামাজিক পরিবর্তনের চতুর্থ বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় সরল রেখায় চলে না। কখনো পরিবর্তন হয় ঊর্ধ্বমুখী, কখনো পরিবর্তন হয় নিম্নমুখী। এখন নিম্নমুখী পরিবর্তন কিন্তু অবনতি, আমরা কিন্তু সবসময় চাই ঊর্ধ্বমুখী পরিবর্তন। ঊর্ধ্বমুখী পরিবর্তনে হচ্ছে ইতিবাচক পরিবর্তন। দেখো, ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না, অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতিও, তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি পরিবর্তন একটি ইতিবাচক, অন্যটি নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকেই বোঝায়। আরেকটা কথা মনে রাখবা, সামাজিক পরিবর্তন কিন্তু যে কোনো সমাজে প্রতিনিয়ত সব সময় ঘটছে, মানে কখনো ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখী। যে সমাজে নিম্নমুখী পরিবর্তন বেশি ঘটে আমরা বলি ওই সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, ওই সমাজ অবনতির দিকে যাচ্ছে। আর যদি ঊর্ধ্বমুখী পরিবর্তন ঘটে তার মানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে, আর ইতিবাচক পরিবর্তনটাই হচ্ছে উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি বুঝতে পেরেছি। এখন আসো সামাজিক পরিবর্তনের পঞ্চম বা শেষ, তোমরা 5টা বৈশিষ্ট্য পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সমাজের মাত্রার মধ্যে সংগঠিত হয়। এটিও মাত্রা মানে কি? তোমরা নিশ্চয়ই শুনেছ ইতিহাস অধ্যায় পড়ার সময় সমাজ বিজ্ঞানের দুইটি না সময়কাল, দুইটি সময়কাল, দুই সময়ের সংস্কৃতির মধ্যে পার্থক্য স্বাভাবিক। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়েও ধারাবাহিকভাবে কিন্তু ঘটে থাকে। যেমন পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার
আবার বলছি, পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার নতুন পাথর যুগের সময়ে এর উন্নতি ঘটছে। কিছু বাতিল হয়, কিছু উন্নতি হয়। বুঝতে পেরেছো? যেমন আমি একটা উদাহরণ দিই, পুরাতন যুগে না ওই কামানটা ছিল কি এই মোটা ধরনের কামান, বারুদ ভট্ট। এখন বর্তমানেও কিন্তু কামানটা সেরকমই, তবে ওই পুরাতন মডেলটাকে উন্নতি করা হয়েছে। এটাকে বলা হয় কি পঞ্চম বৈশিষ্ট্য, অর্থাৎ সামাজিক পরিবর্তন এবং উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়। এক একটা সময়কালে এক এক ধরনের সামাজিক পরিবর্তন ঘটে, আবার ওই সামাজিক পরিবর্তনটা পরবর্তী সময়ে কিছুটা উন্নয়ন লাভ। প্রিয় শিক্ষার্থী, তাহলে সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হচ্ছে 5টি। তাহলে 5টি শিখে ফেলবা, এবং এর উপর ভিত্তি করে তোমাদের আমি বাড়ির পড়া দিচ্ছি পার্ট 1, পার্ট 2। এই পার্ট 2টা আলোচনা করলাম, এর উপর ভিত্তি করে বাড়ির পড়া, বাড়ির কাজ। দেখো, এই চ্যাপ্টার প্রথমে আমি দিচ্ছি নৈর্ব্যক্তিক। নৈর্ব্যক্তিক শিখলে রচনামূলক পারা যায়, সৃজনশীল পারা যায়। নৈর্ব্যক্তিক হচ্ছে ভূমিকা পড়বা, ভূমিকা, তারপরে পার্ট 1, পার্ট 2 মনোযোগ দিয়ে পড়বা, মনোযোগ দিয়ে পড়ে, বেশি না। লেকচার কম। নৈর্ব্যক্তিক প্রশ্ন লিখবে, উত্তর লিখবে, তাহলে শিখা। বেশি দিলাম এই 15টা হলে পার্ট 1, পার্ট 2 ভূমিকাতে দক্ষতা। প্রশ্ন 1 নম্বর পাগল ছাগল বোকাস না বোকা আমি বলছি না ইস পাগল কি কি এই খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন দিচ্ছি, এখানে দুইটা একসাথে দিলাম। আমি সামাজিক পরিবর্তন কাকে বলে, উন্নয়ন কাকে বলে, দুইটাই একসাথে দিলাম, শিখে রাখবো। 4 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য। এই মাত্র আলোচনা করলাম, বৈশিষ্ট্য কি কি ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা এই এবং এই নৈর্ব্যক্তিক এগুলি তোমাদের বাড়ির পড়া দিলাম। কথা শুনবা, কথা শুনলে অবশ্যই আর সাথে সাথে শিখে ফেলতে পারবা। তাহলে বাড়ির পড়া বাড়িতেই শিখে ফেলো আগামী ক্লাসের আগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।